আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের রেসিপি। এঁচোড় তো অনেকভাবে বানিয়েছো, তবে একবার হলেও এই 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় রান্না করে দেখো। স্বাদে গন্ধে হবে ভরপুর। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। আর একদমই নতুন ধরনের এই এঁচোড়ের রেসিপিটা বাড়ির প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে এঁচোড় রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই এঁচোড়ের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো, প্রথমে আমি অল্প পরিমাণেই একটু এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় কিন্তু খুব বেশি ছিল না, এই জন্য যেটুকু ছিল সেটা দিয়েই আজ রান্নাটা করব। তবে এতেই বেশ অনেকটা রান্না হয়ে যাবে। এঁচোড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এঁচোড়ের থেকে বেশ কিছুটা বড় করেই টুকরো করে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। ছোলার ডাল কিন্তু অবশ্যই এঁচোড় রান্নাতে ব্যবহার করো, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়েছি বড় কাপের 1 কাপ পরিমাণের জল, তাতে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড় আর ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি আলু। এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই দিও, তাহলে এঁচোড়ের যে আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু আর থাকে না। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 10 মতো একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করব, তাহলেই কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এমনভাবে এঁচোড়টা সেদ্ধ করবে যাতে একদম গলে না যায়, একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার কারণ এখানে যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করব, তাতেই কিন্তু সুন্দর একটা গ্রেভি থাকবে। এই জন্য যাতে গলে না যায় এঁচোড় বা ছোলার ডাল আলু, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি, জলটাও এখনও পুরোটা শোকায়নি। এর মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু, এঁচোড় আর ছোলার ডালগুলো। দেখো হাতে করে চেপে দেখিয়ে দিলাম, ছোলার ডালগুলো ঠিক এই রকম গোটা গোটা থাকবে, অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইভাবে করেই ছোলার ডালটা সেদ্ধ করতে হবে। ছোলার ডাল যাতে একদম গলে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে। এই জন্যই আমি বললাম, যদি তোমরা কড়াইতে সেদ্ধ করো তাহলে কিন্তু খুব সুবিধে হয়। এরপর একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো ছোট সাইজের কুচি করে আলাদা করে রেখে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা পরে বেটে নেব। এখানে কিন্তু ঝালটা হবে কাঁচা লঙ্কার, এই জন্য তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটা ছোট এলাচ, অল্প একটু দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু আগে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। এগুলোকে দিয়েও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে কোনো মশলাই পুড়ে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে, প্রথমে আগে গোটা গরম মশলাগুলো ভেজে নিলাম, তার কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। এগুলোর সাথে যদি চাল বা এই গোটা জিরেটা দিয়ে দিতাম, তখন এই গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হতো না, অথচ এইগুলো পুড়ে যেত। এই জন্য এইভাবে করেই ভেজে নিও। মশলাটার থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। চালগুলো দেখো অল্প অল্প করে চিটপিট করে ফুটছে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর তারপরেই মশলাটা নামিয়ে নেব। কোনো রকম যাতে কালার না আসে এই দিকে খেয়াল রাখতে হবে, আবারও বলছি। আর মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায়, তখন কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ কোনোটাই ভালো আসবে না। এইদিকে চলো দেখো তোমাদের একটু মশলাটা দেখিয়ে দিচ্ছি।
মশলাটা দেখো ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি, কোনো কিছুই পুড়ে যায়নি। এখানে আমি এঁচোড় নিয়েছিলাম গোটা অবস্থাতে প্রায় 400 থেকে 450 গ্রাম। সেটা কাটার পর যেটুকু দাঁড়িয়েছে সেই এঁচোড়টা রয়েছে, দুটো মাঝারি সাইজের আলু আর অল্প একটু ছোলার ডাল, সেই বুঝে কিন্তু মশলাটা ব্যবহার করলাম। এরপর তোমরা যদি কোনো কিছুর কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। একদম মিহি করে দেখো গুঁড়ো করে নিয়েছি মশলাটা, কোনো রকম দানা ভাব নেই, ঠিক পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। তারপরই ওই মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদাটা, এইটাকেও একদম মিহি করে বেটে রাখছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে যেমন টেস্টটা ব্যালেন্স হবে তেমন রান্নার কালারটাও ভীষণ সুন্দর আসবে। চিনিটা দেখো যখন লালচে হয়ে উপরের দিকে ভেসে উঠতে শুরু করেছে, ঠিক সেই সময় দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু হিং। এই ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। এরপরে এই বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে এই সময়ই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। লবণ দেওয়ার জন্য টমেটোটা সহজেই গলে যাবে আর মশলার সাথে মিশে যাবে। হলুদটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম আর খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না। টমেটোটা দেখো একটু খুন্তিতে করে চেপে নিয়েছি, সুন্দরভাবে গলে একদম মিশে গেছে মশলার সাথে। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুবই সামান্য একটু ধনের গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। আর সামান্য একটু দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। গোটা জিরে তো যেই মশলাগুলো ভেজেছিলাম তার সাথে ভেজে গুঁড়ো করে রাখাই রয়েছে, এই জন্য আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। আর লঙ্কার গুঁড়োও দিলাম না, তার কারণ যে পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, এতেই কিন্তু সুন্দরভাবে ঝাল হয়ে যাবে। মশলাটার থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, এরপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। অর্ধেকটা মশলা দিয়েই সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে, খুব বেশি কিন্তু জল দেব না, অল্প করে জল দিয়েছি, তার কারণ এই জলের মধ্যে একটু এঁচোড় আলুটাকে কষিয়ে নেব। তারপরই সেদ্ধ করে নেওয়া এঁচোড় আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে, এখানে চালের গুঁড়ো রয়েছে, এই জন্য দেখো কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে। এটা কিন্তু সুন্দর একটা ঘন গ্রেভি হয়ে যায়। একদম যে আমরা এঁচোড় আলুর রান্না করলে যে একদম পাতলা টালটালে ঝোল হয় সেটা কিন্তু একদমই হয় না। ঝোলটা সুন্দর একটা গ্রেভি চলে আসে আর খেতেও বেশ ভালো লাগে, সুন্দর একটা গন্ধও আসে। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা দিয়ে নিও। তবে দেখো আমি যে পাতলা করে একদম ঝোলটা বানাচ্ছি, এটা কিন্তু রান্না হয়ে যে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে, এই জন্য জলটা একটু বেশিই দিয়েছি। এরপর যখন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, দিয়ে দিয়েছি আবারও স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। আর এখানে আমি একটা আলু চেপে নিয়েছি, তো একটা আলু চেপে নিয়েছি, খুব বেশি আলু চেপে নেব না, তার কারণ এমনিতেই ঝোলটা ঘন হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে আবারও মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করেছিলাম। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই ভাজা মশলা আর ঘিয়ের সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। তারপরই দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। আমি তোমাদের আবারও বলছি, যেই পরিমাণে তোমরা পাতলা ঝোল এটা দেখতে পাচ্ছ বা দেখে মনে হচ্ছে, এটা কিন্তু যত ঠান্ডা হবে ঝোলটা ততই ঘন হয়ে যাবে, তার কারণ এখানে চালের গুঁড়ো ব্যবহার হয়েছে। এরপর তোমাদের পছন্দ মতো করে তোমরা রান্নাটা করে নিও।
গোবিন্দভোগ চাল দিয়ে স্বাদে গন্ধে রঙে ভরপুর এঁচোড়ের নিরামিষ এই রেসিপি তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।